আমাদের বাংলা নাটকের জনক হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। আর আজকে আধুনিক বাংলা নাটক যেভাবে দাঁড়িয়ে আছে, থিওরি নিয়ে অনেকে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু একটা কথা সবাই স্বীকার করতে বাধ্য হন যে এই ফাউন্ডেশনটা তৈরি করে গেছেন গিরিশচন্দ্র ঘোষ। আমাদের খুব ইচ্ছে ছিল দ্রৌপদীকে নিয়ে একটা কিছু করার। আমি দেবশ্রী চলে এসেছি আপনাদের সাথে আবারও গল্প করতে। আবারও একজন অতিথিকে আমাদের সাথে নিয়ে এসেছি। আমরা আজকের অতিথি যার সাথে আপনাদের আলাপ করিয়ে দেব, তিনি নাট্য জগতের সাথে বহুদিন যুক্ত, নাটকের পরিচালক এবং উনি শর্ট ফিল্ম এবং মেইন স্ট্রিম সিনেমাতেও অভিনয় করেছেন। সিরিয়ালেও আপনারা তার অভিনয় দেখে থাকবেন। সেই বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে আমাদের সাথে গল্প করতে এসেছে, আড্ডা জমাতে এসেছে। আর বেশি দেরি না করে সেই অতিথির সাথে আপনাদের আলাপটা করিয়ে দিই। ভাস্কর সেনগুপ্ত। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসছেন, একটু কিছুক্ষণ আড্ডা মারা যাবে নাটক সংক্রান্ত, অভিনয় সংক্রান্ত কথা নিয়ে কথা বলা যাবে, অনেক তথ্য পাওয়া যাবে সেই আশা নিয়ে এসেছি। সেদিনকে তো দেখছিলাম আপনার মঞ্চস্থ নাটক উন্মত্ত কাল ভৈরব। সেখানে যে ভাবনাটা ভীষণই ভালো লেগেছে, যে নাট্যাচার্য যে গিরিশচন্দ্র ঘোষের সেই থিমটাকে আপনি নিয়ে এসেছেন, সেই সময়টা, সেটাকে যদি একটু ছোট করে বলেন, কারণ বুঝতেই পারছেন দর্শক নাটকটা দেখতে পায়নি। আর আপনি সেই নাটকের নির্দেশক এবং আপনি ভাবনাটা ভেবেছেন, যদি একটু ছোট করে বলেন, যদি একটু ভিজুয়ালাইজেশনই হয়ে যায়। আসলে আমাদের বাংলা নাটকের জনক হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। আর আজকে আধুনিক বাংলা নাটক যেভাবে দাঁড়িয়ে আছে, থিওরি নিয়ে অনেকে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু একটা কথা সবাই স্বীকার করতে বাধ্য হন যে এই ফাউন্ডেশনটা তৈরি করে গেছেন গিরিশচন্দ্র ঘোষ। এক উন্মত্ত কাল ভৈরব নাটকে আমরা চেষ্টা করেছি গিরিশবাবুর জীবনটা যেভাবে যে গতিতে চলেছিল, এক বেপরোয়া বোহেমিয়ান মানুষ, তার জীবনটাকে আমরা তুলে ধরতে। আসলে এত বড় জীবন, তার প্রতিঘাত ঘটনা, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার অন্তরঙ্গতা, সব নিয়ে এত বড় একটা ক্যানভাস, সেটাকে 2 ঘন্টা, 2.25 ঘন্টার নাটকে আনা রীতিমতো কঠিন। কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি অর্পণ করতে এই নাটকের মাধ্যমে। ওনার কৈশোর থেকে একদম যখন উনি আমাদের ছেড়ে চলে গেলেন, এই পিরিয়ডটা আমরা এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। কিভাবে উনি বিনোদিনীকে তৈরি করলেন, কিভাবে রসরাজ অমৃতলাল বসু তার সান্নিধ্যে আসলেন। হ্যাঁ, আমরা নটি বিনোদিনীকে দেখেছি, সেই নটির জায়গাতে, মানে উনি একটা জীবনে ছিলেন, সেখান থেকে পরিত্রাণ ঘটিয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেব, এবং সেখানে গিরিশ ঘোষেরও একটা অবদান ছিল। এই সমগ্র ভাবনা নিয়ে আপনার সেই নাটকটা আসলে এই নাটকটার চিন্তা ভাবনা আমার অনেকদিন ধরেই ছিল। আমি যখন বিভিন্নভাবে সেই পিরিয়ডটা নিয়ে রিসার্চ করা শুরু করি, একটি অপ্রত্যাশিত সুযোগ আমার সামনে চলে আসে। মুম্বাই থেকে এক পরিচালক আসেন, তিনি স্বনামধন্য পরিচালক শ্রী রামকমল মুখার্জি, এবং তার সঙ্গে আমাকে আমার এই নাটকে যিনি দৃশ্যায়ন করেছেন পবন আগরওয়াল, তিনি ছিলেন ওই সিনেমাটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। তো তিনি আমাকে পরিচয় করিয়ে দেন, এবং তারপরে ওই শুটিং চলাকালীন যা রিসার্চ ওয়ার্ক, টোটাল রিসার্চ ওয়ার্কটা রামকমল বাবু আমার হাতে তুলে দেন। এবং নাটকে প্রায়, সিনেমাটিতে প্রায় 6টা নাটকের দৃশ্য ছিল, এবং রামকমল বাবু সেই 6টা নাটকের দৃশ্য
তিনি আমার উপর ছেড়ে দিলেন কিভাবে সিনগুলো ডিজাইন করব। যেমন ধরুন নীল দর্পণ, তারপরে আপনার আমাদের আরো বিভিন্ন ধরনের ওই সময়কার নাটক যেখানে বিনোদিনী দাসী অভিনয় করেছিলেন, কপালকুণ্ডলা, এই সব জায়গায় আপনার দুর্গেশ নন্দিনী, এই সব জায়গায় যে দৃশ্যগুলো আমরা ওই সিনেমায় তুলে ধরেছিলাম, বিনোদিনীর অভিনয়ের জায়গাগুলো, রামকমল আমাকে সেই জায়গাটা করে দিয়েছিলেন এবং তিনি স্বাধীনতা দিয়েছিলেন আমাকে করার। এবং ওইটা করতে করতে আমার মনে আরো জেদ চেপে যায় যে গিরিশ বাবুকে কিন্তু হয়তো ঠিক মতো কাল্টিভেট করা হচ্ছে না। আমরা তার শিক্ষাকে নিয়ে যত কথা বলছি, বিনোদিনীকে নিয়ে, কিন্তু তাকে যে তৈরি করলো তার গুরু, সে গুরুকে নিয়ে কিন্তু আমরা নাটকে বা ফিল্মে সেভাবে কাজ হয় না। বহু বছর আগে মধু বসু মহাকবি গিরিশচন্দ্র সিনেমাটি করেছিলেন, বিলুপ্ত প্রায়, কারণ আমরা কোথাও সেটা দেখতে পাই না। তারপর দেবশঙ্কর হালদার এক মঞ্চ এক প্রাণ করেছিলেন, কিন্তু সেই নাটকটিকেও আমার মনে হয়েছে যে গিরিশচন্দ্রের জীবনের যে ওঠা পড়া, ঠাকুর রামকৃষ্ণের ভূমিকা, সেগুলো ঠিক মতোই নাটকে আসেনি। তাই আমাদের একটা জেদ ছিল যে এই নাটকটা আমরা সফলভাবে মঞ্চায়ন করব, এবং আমরা করলাম এবং দর্শকদের অভিনন্দন এবং করতালিতে বুঝলাম কিছুটা পথ হলেও আমরা এগোতে পেরেছি। আপনি এই যে ঐতিহাসিক নাটকের পটভূমিকা নিয়ে ঘিরেছেন, এরকম কি ভাবনা চিন্তা আপনার মাঝে মধ্যে হয়, নাকি এটা হঠাৎই কোনো ভাবনা চিন্তা অনেকদিন ধরে করেছেন সেটা মঞ্চস্থ করবেন? না, আমি আপনার আমার অনেক দিনের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছে। যেমন ধরুন আপনার মাইকেল মধুসূদনকে নিয়ে কাজ করার ইচ্ছে আমার, তেমনি ইচ্ছে ছিল ঘসেটি বেগমকে নিয়ে কাজ করার। মানে এই জিনিসগুলো ঐতিহাসিক জায়গাতে নেই, মানে ঘসেটি বেগমকে নিয়ে কজন করেছে, সিরাজদৌল্লাকে নিয়ে নাটক আছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি যে এক একজন প্রাধান্য পেয়ে যান, কিন্তু তার ওঠা বা নামার সঙ্গে আজকে ঘসেটি বেগম না থাকলে হয়তো ভারতবর্ষে বা বাংলায় বিশেষ করে এই ব্রিটিশ রুল স্থাপিত হতো না। কেন উনি যেভাবে সিরাজের পেছনে লেগে পড়েছিলেন ব্রিটিশদের নিয়ে এসে, সেইটা জানা কিন্তু আমাদের খুব দরকার। আপনি ভিলেন বলুন ভিলেন, কিন্তু সেই তার ঘটনাটা মহিলা ভিলেন ছিলেন, মির্জাফর তো ছিলেন, তো সেখানে মহিলা ভিলেন যে এই সিরাজদৌল্লার ঘটনার পরে তো এবং ঘসেটি বেগমকে আপনার ঘসেটি বেগমই মির্জাফর, উমিচাঁদ এদের সব একত্রিত করেছেন ঘসেটি বেগমের। সেই জন্য আমাদের খুব ইচ্ছে, এবং আমাদের খুব ইচ্ছে ছিল দ্রৌপদীকে নিয়ে একটা কিছু করার, মানে এরকম চিন্তা ভাবনা আমার আছে। এছাড়া কিন্তু আমার লেখা অনেক সামাজিক নাটকও আছে। আমি আগাথা ক্রিস্টির গোয়েন্দা কাহিনীরও আমি অরিজিনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমি সেটাকে বাংলায় নাট্যরূপ দিয়েছি, এবং সেটিও মঞ্চস্থ হয়েছিল জাস্ট ইজ বলে। মানে জাস্টিস, সেটা ওয়েদার ইট ইজ জাস্টিস অর নট, অর জাস্ট ইজ আ প্রহসন, এই জন্য নামটা ছিল জাস্ট হাইফেন ইজ। আগাথা ক্রিস্টির একটা খুব বিখ্যাত উপন্যাস বলবো না, ছোট গল্প ওই মতো, সেটা হচ্ছে উইটনেস ফর দ্য প্রসিকিউশন, তার থেকে আমি এটা তৈরি করেছিলাম। আপনি এই যে ভাবনা চিন্তা কোন ঐতিহাসিক পটভূমিকাকে নিয়ে একটু অ্যানালিসিস করে বলা চলে একটু অন্য রকম ভাবে মঞ্চস্থ করা, গতানুগতিক তো কিছু নাটক থাকে, যেমন ঘসেটি বেগমের কথা বললেন, তো এই ভাবনা চিন্তা গুলো আপনার কখন থেকে শুরু হলো, নির্দেশনা কবে থেকে করছে? আমি আপনার নাটকের নির্দেশনার দায়িত্বে এসেছি সত্যি কথা বলতে 1977 সালে। তার কারণ আমি আমার বন্ধুরা সবাই মিলে একটা আমরা দল তৈরি করেছিলাম, নাটকের দল, তার নাম ছিল হিন্দুস্তান পল্লী অঙ্কুর। এই কেন আমাদের অঞ্চলটার নাম ছিল হিন্দুস্তান পল্লী। এখন তো আপনার যখনই কোনো রেজিস্ট্রেশন হয় অঞ্চলের নাম দিয়ে রেজিস্ট্রেশন হয় দলে। সেইখানে আমি প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস এই উপন্যাসটিকে আমি নাটকের আকারে আনি,
এবং আমার বন্ধুরা যাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় অভিনয় করতেন, তাদের সবাইকে নিয়ে আমি ভ্রান্তিবিলাস নাটকটি করাই। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমি ডিরেকশনে আসছি। তখন আমার গ্রুপ থিয়েটারের বয়স 1.5 বছরের মতো। আচ্ছা, তখন থেকে আমি শুরু করি। আর মৌলিক নাটক লেখা শুরু করি আমি 1997 সালে, এই চন্দ্রধর চরিত কথা নাটকটি দিয়ে। আপনার এই নাটক নিয়ে ভাবনা চিন্তা, বিশেষত নাটক তো অভিনয়ের একটা অন্য অন্য রকমের বিষয়, যেখানে অভিনেতাকে সমৃদ্ধ করে বা একটা ছোট্ট কথা, সেই প্রেরণা আপনি কোথা থেকে পেলেন? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি যে অনেকে বলে লিগ্যাসি, যে আপনার বাবা নাটক করতেন কি ঠাকুরদা নাটক করতেন, বংশে এটা ছিল। আমার বংশে কেউ কোনোদিন অভিনয় ছিল না। আমার বাবা নাটক ভালোবাসতেন এবং একটি দলের সঙ্গে বাবা প্রশাসনিক ভাবে যুক্ত ছিলেন, কোনোদিন অভিনয় করেননি। যেখানে আমাকে বাবা 1976 সালে নিয়ে যান সন্দীপন বলে একটি নাট্যগোষ্ঠী। কিন্তু যেখানে আপনার সেই সময় অভিনয় করতেন, তার কিছুদিন বাদে এখন প্রসিদ্ধ অভিনেতা শান্তিলাল মুখার্জি, সতীনাথ মুখার্জি, এরা সব অভিনয় করতেন। তা বাবা আমাকে ওখানে নিয়ে যান। কিন্তু আমার প্রেরণা হচ্ছে আমি নাটক খুব দেখতাম, দেখে আমার মনে হতো যে আপনার আমিও তো এরকম একটা কিছু করতে পারি। সেই নেশাটা আমার তখন থেকেই আমার মধ্যে এসেছে এবং আমি অভিনয়টাকে সত্যি ভালোবেসে, কেননা আমি যখন চাকরি করতাম একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায়, সেই জন্য আমি ফুল টাইম কোনোদিনই দিতে পারিনি। কিন্তু সন্ধ্যেবেলা নিয়মিত রিহার্সাল কিংবা নিয়মিত নাটক লেখা করা, এইগুলো আমার নিয়মিত অভ্যাসের মধ্যে মানে ছিল। আপনি চাকরির সাথে সাথে নাটককে নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং নাট্য জগতে প্রবেশ করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি রিটায়ার করার পর পুরোদমে তারপরে অনেক সেখানে এসেছি। তো আপনি বলছেন আগেকার দিনের অনেক ভালো ভালো নাটক দেখেছেন, এরকম কোনো উল্লেখযোগ্য নাটক বলতে পারবেন যেটা আপনার মনে খুব দাগ কেটে গেছে, বা হয়তো সেই অভিনেতার সান্নিধ্য পরবর্তীকালে আসার কোনো সুযোগ হয়েছিল? হ্যাঁ, আমি দেখুন, আমি আমার নরক গুলজার নাটকটি সেই সময় অসম্ভব ভালো লেগেছিল এবং পরবর্তীকালে আমি একটা সিরিয়াল করতে গিয়ে দাদা ঠাকুরের উপর একটা সিরিয়াল করতে গিয়ে আবার নরক গুলজারের যিনি মুখ্য অভিনেতা ছিলেন আমাদের শ্রদ্ধেয় অশোক মুখার্জির সঙ্গে আমার রীতিমতো হৃদ্যতা তৈরি হয়। সেটা তো এক কথা। এছাড়া নরক গুলজার ছাড়াও নরক গুলজারও আমি 4-5 দেখেছি, মারির সংবাদ তো প্রচুরবার দেখেছি, সোয়াই গেল যুদ্ধে, এবং উৎপল দত্ত মহাশয়ের বিভিন্ন নাটক, অগ্নিশয্যা থেকে আরম্ভ করে আপনার রাজা রামমোহন রায়ের জীবনী নিয়ে অগ্নিশয্যা, বুড়ো শালিকের ঘাড়েরও, মানে এই নাটকগুলো মানে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল যে মঞ্চে একজন মানুষ কিভাবে এই দাপটের সঙ্গে তারা অভিনয় করেন। মানে আমার মনে হয়েছিল যে এই জিনিসটা আমরাও কি কোনোদিন করতে পারবো তাদের উত্তরসূরি হিসাবে। এখন চেষ্টা করে যাচ্ছি, জানি না কবে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। এবার নাটক বা কিছু করতে গেলে, সৃজনশীলতার জগতে কোনো কিছুই করতে গেলে, ধরুন নাটক বলুন, অভিনয় বলুন, গান বলুন, একটা নির্দিষ্ট আমাদের কোনো গুরু থাকে যার নির্দেশনায় আমরা চলেছি না, সেখান থেকে আমরা কিছু ঘরানা বলে অনেক সময় সেটাকে। আপনার কি সেরকম কোনো দ্রোণাচার্য ছিলেন? না, আমি সেভাবে কাউকে পাইনি, তবে কয়েকটা ঘটনা তো আমার বলতে স্বীকার করতেই হবে। সেটা হচ্ছে যখন আমি অঞ্জনদা গ্রুপে যাই, তখন আমি মূলত সন্দীপনে কিছুদিন অভিনয় করি, আর আমাদের পাড়ার যে দল ছিল বললাম আপনাদের, সে পাড়ার দল অভিনয় করি। অঞ্জনদা আমাকে প্রথমেই বলেছিলেন যে তোমার অভিনয়ের মধ্যে একটা পাড়ার গন্ধ লেগে রয়েছে।